মাঠে আড্ডা, কফি হাউস আড্ডা, ইউথ আড্ডা, পিওর আড্ডা, খোলা মেলা আড্ডা, মন ভালো করা আড্ডা। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। লেখাপড়া খেলাধুলা সবকিছুতে থাকি আমরা, সব কুল আর সবকেও রাখি। পঞ্চকবি মনে রেখে বাংলা ব্যঙ্গ শুনি, বাড়িয়ে দিলে হাত আমরা বন্ধু হতে জানি। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। নমস্কার, দুই হুজুরের গপ্পর আরও একটা নতুন পর্বে সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। প্রত্যেক পর্বেই আমরা চেষ্টা করি আমাদের অতিথিদের অন্তরের কথা জেনে নেওয়ার। আজ আমাদের সঙ্গে রয়েছেন অন্তরা বন্দ্যোপাধ্যায়। তার অন্তরের কথা শুনবো, তার সঙ্গে আড্ডা দেব। তবে তার পরিচয়টা আগে জানিয়ে দিই। তিনি একজন বাউল ফকির গবেষক, পাশাপাশি অধ্যাপক, পাশাপাশি মানসিক স্বাস্থ্যকর্মী এবং লেখিকা তো বটেই। তার সঙ্গে সঙ্গে রয়েছে তার আরও অনেক পরিচয়। তার সঙ্গে আলাপ করব, গল্প করব। তার আগে তাকে স্বাগত জানিয়ে নেব। অন্তরা, তোমায় অনেক অনেক স্বাগত জানাই। শুরুতেই যেটা বলবো, তোমাকে আজকে দেখতে ভীষণ সুন্দর লাগছে। অসংখ্য ধন্যবাদ। তোমাকেও খুব সুন্দর লাগছে। আমরা একটু আগেই এটা নিয়ে কথা বলছিলাম। অসংখ্য ধন্যবাদ। আর এই যে গবেষণার কথা বললাম, একদম অন্য ধারার একটা কাজ তুমি করেছো, বাউল ফকির গবেষণা, সেটা নিয়ে একটু শুনবো। হ্যাঁ, আমার গবেষণা মূলত মনসুর ফকিরের পিতা আজাহার ফকিরকে নিয়ে। আমরা সকলেই চিনি মনসুর ফকিরকে, আজকের অত্যন্ত জনপ্রিয় একজন সুযোগ্য একজন কণ্ঠশিল্পী, একজন বাউল। তার বাবা মনসুর ফকির, তার নাম কিন্তু আমরা মোটামুটি সকলের কাছে ততখানি পরিচিত নয়। হ্যাঁ, কিন্তু এই ফকির আজাহারের দ্বারা আজকে নদিয়ার যে দীর্ঘ ফকিরি তন্ত্রের ধারা, ইতিহাস বিবর্তন, এই মানুষটির হাত ধরেই নদিয়ায় স্থাপিত হয়। করিমপুরের গোড়ভাঙা নামক একটি গ্রাম, সেই গ্রামে দীর্ঘ বছর ধরে ফকিরি তন্ত্রের ধারাটি বয়ে চলেছে, আজও চলেছে। এবং মনসুরের হাত ধরে এবং মনসুরের পরবর্তী প্রজন্মের হাত ধরে আজও তারা গাইছেন। এবং একটি সময় ছিল যখন তাদের বিরুদ্ধে একটা প্রবল ধর্মীয় প্রতিরোধ নেমে আসে। সেটা অনেক ক্ষেত্রে আজও আমরা দেখতে পাই, বাউল ফকিরদের উপর নানান রকমের অত্যাচার প্রতিরোধ এসেছে, সে সময়ও এসেছে। সেই সময় একা আজাহার কেমন করে সেই সমস্ত লড়াইটি লড়ে গেছেন, তার একটা ইতিহাস আমি আমার গবেষণায় দেখানোর চেষ্টা করেছি। এবং তার প্রেক্ষিতে বাউল ফকিরের ধারা সাধনা থেকে শিল্পের পথ ধরে কেমন করে আজকের দিনে বিবর্তনের পথ ধরে বাণিজ্যিকরণের পথে হেঁটে গেল। সাধনা, শিল্প এবং বিপণন, এই তিনটে জায়গাকেই আমি আমার গবেষণার মাধ্যমে খুব সুন্দর কথা তুমি বলে। সত্যি আমাদের চোখের সামনে ভেসে উঠলো যে ছোটবেলায় আমরা সেই বাউল গানের আসর দেখতে যেতাম, আমাদের পাড়ায় পাড়ায় মেলা হতো, এবং সেই জায়গা থেকে আজকের যে বাউল ফকির শিল্প যেটা বা লোকশিল্প এক কথায়, সেটা কিন্তু একেবারে অন্য জায়গায় চলে গেছে। সত্যি বিপণনের জায়গা হয়ে গিয়েছে। আর যেটা বলবো যে তুমি কথা যখন তোমার সাথে বলছিলাম, তুমি বললে যে তুমি বর্ধমানে বড় হয়েছো, এবং বর্ধমান সংলগ্ন এলাকাও আমরা জানি, বাঁকুড়া, বীরভূম, এগুলো কিন্তু অনেকখানি লোক সংস্কৃতির দিক থেকে সমৃদ্ধ। হ্যাঁ, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাউল ফকিরের প্রতি যে ভালোবাসাটা, এটা কি ওই সূত্রেই? হ্যাঁ, এর একটু গল্প আছে। আমার বাবাকে দেখে আমার এই পথে আসা, সত্যি কথা বলতে। খুব শৈশব থেকে আমি দেখেছি, আমি আমার প্রথম বই বলি তোমার দরবারে এই ব্যাপারটা লিখেছি, খুব বিশদে লিখেছি বিষয়টা নিয়ে। আমার বাবা, আমি দেখেছি খুব শৈশব থেকে যে বাউল গান শুনতে শুনতে বিভিন্ন আখড়ায় যেতেন। এবং বাউল যে আর পাঁচটা জিনিসের থেকে আলাদা কিছু, বাউলের ভাব, বাউলের সুর, এই যে একটা অন্যরকম দোলা মনের ভিতর দেয়, সেই শোনার মনটা বা কানটা বোধহয় বাবার হাত ধরেই তৈরি হয়ে যাওয়া। তবে বহুদিন ধরেই এটা আমার মাথার মধ্যে ঘুরতো এই বিষয়টা। তারপর শুরুটা 2015 সাল, আমি খুব এই সালটা মেনশন করব, যখন থেকে এই মনসুরের মতো বিভিন্ন সাধককে, বিভিন্ন শিল্পীকে, বিভিন্ন গায়ককে আমরা ব্যাপকভাবে টেলিভিশনের পর্দায় দেখতে দেখেছি। সেই সময়টা থেকে আমার মাথার ভিতরে
এই একটা ছক গড়ে ওঠে যে আমি বাউল নিয়ে গবেষণা করব। তখন থেকেই আমার শুরু হলো সন্ধানটা। তার কিছুদিন পর বাবা চলে গেলেন। আমার মাস্টার্স শেষ হতে না হতেই, মাস্টার্স ডিগ্রি শেষ হতে না হতেই আমার বাবা চলে যান। এবং তখন আরো মনে হতে থাকলো, আরো তীব্রভাবে মনে হতে থাকলো যে এই বিষয়টা নিয়েই কাজ করতে হবে। এবং সেই সময় থেকে বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়া, ভালোবাসার জায়গাটা নিজেকে খুঁজে পেলাম আর কি। এই আখড়ায় আখড়ায় বাবাকে খুঁজতে শুরু করলাম এবং ঘর ছেড়ে বেরিয়ে গেলাম তারপর থেকে ক্রমাগত। এবং সেই সময় তার কিছু সময় পর্বে আমি অধ্যাপনা করেছি, সেখানেও কিছুদিন অব্যাহতি দিয়েছি। কিছুদিন পর অন্য চাকরি করেছি। এই যে একের পর এক সন্ধান আমি খুঁজছি, কোথায় শান্তি, কোথায় শান্তি, কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে, এটাও মনে হয় আমাকে ওই বাউল ঘর ছাড়া করেছিল বলেই বোধহয় আমার এই দৌড়টা, এই খোঁজটা সম্ভব। হ্যাঁ। আচ্ছা, তুমি বাউল ফকির গবেষণা নিয়ে যখন কাজ করেছো, বাউলের নানান আখড়ায় তোমায় যেতে হয়েছে যেটা তুমি বললে, সেই অভিজ্ঞতা কিরকম? সেই অভিজ্ঞতা এখনো চলছে, সেই অভিজ্ঞতা এখনো শেষ হয়নি। বোধহয় শেষ হবেও না, কারণ আমি শেষ হতে দেব না, আমি চাই না যে এটা শেষ হয়ে যাক। প্রথম শুরুটাই মনসুরের হাত ধরে। আমি বাবা বলি ওনাকে, বাবার পায়ের তলায় বসে একটা ওনাদের যে আশ্রমটা, গোড়ভাঙা আজাহার ফকির অমর আশ্রমের নাম, একটা বড় গেট দিয়ে ঢুকেই দেখা যাবে যে খানিগুলো ছাগল চড়ছে, কিছু পাতা, কাঁঠাল পাতা এদিক ওদিক পড়ে আছে, তার মধ্যে ভাবে মাতাল হয়ে মনসুর গান গাইছেন, বা হয়তো কখনো একটা লম্বা ঝাঁটা নিয়ে ওই পাতাগুলো পরিষ্কার করছেন আর আমাকে বলছেন যে এভাবেই মনের ময়লা ঝেঁটিয়ে মন থেকে বিদায় করতে হয়। আবার কখনো যখন আমি পার্বতী দাস বাউলের আখড়ায় গেছি, তখন তিনি দৃপ্ত কণ্ঠে বলেছেন যে আমি পার্বতী দাস বাউল বলেই নিজেকে সম্বোধন করতে চাই। পরবর্তীকালের গবেষকরা বহু সময় বাউলানি, ফকিরানির মতো শব্দ তুলে এনেছেন। তার নারীবাদী সত্তা কখনোই এই লিঙ্গ নিরপেক্ষ শব্দগুলোকে ব্যবহার করতে, হ্যাঁ মানে লিঙ্গ নিরপেক্ষ শব্দগুলোকেই ব্যবহার করতে চায়। পক্ষপাতজনিত যে শব্দ, লিঙ্গ বিভাজনমূলক যে শব্দগুলো, সেগুলোকে তিনি সদর্পে পরিত্যাগ করেন এবং একটা অত বড় আশ্রম, অত বড় সংগঠন তিনি একা এগিয়ে নিয়ে চলেছেন। তারপর আবার যখন আমি রীনা দাস বাউলের কাছে গেছি, তখন দেখেছি তিনি একান্তই গৃহী একজন মানুষ। তিনি তার সাধন সঙ্গী দিবাকর দাস বাউলের সঙ্গে থাকেন, দেশ বিদেশে, আজকে জার্মান, কালকে ইউরোপ, তারপরের দিন ফ্রান্স, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে বেড়ান। অথচ বাড়িতে এক ফালি এক গৃহকোণে তার সন্তান, কন্যা, পুত্র, জামাতা সকলের সঙ্গে সংসারও করেন। আবার যখন আমি খণ্ডঘোষ গেছি, সাধন দাস বাউল আজ নেই, খুব কাকতালীয়ভাবে আমরা যেদিন যাই তার পরের দিনই গুরুজি চলে যান। আমরা খুব অল্প সময়ের জন্য ওনাকে পেয়েছিলাম। তার সাধন সঙ্গিনী মাকি কাজুমি, তিনি নিবেদিত প্রাণ একজন আশ্রম জননী, তিনি একজন জাপানিজ। দীর্ঘ বছর ধরে জাপান ছেড়ে এই বাংলার জল হাওয়াকে বুকে নিয়ে তিনি বাঁচছেন। এক অসামান্য অভিজ্ঞতা, এখনো চলছে সেই অভিজ্ঞতা। তোমার বাংলার সাহিত্য নিয়ে কাজকর্ম এবং বাউল বা লোক সংস্কৃতির সঙ্গে সেটাকে একাত্ম করে তোলা, এই জিনিসটা নিয়ে একটু শুনবো। বাংলাটা পড়তে শুরু করেছিলাম নিতান্ত আগ্রহের বশে। খুব আমার বাবার বিষয় বাংলা ছিল। আমি আবার বাবার প্রসঙ্গে আজকে একটু আবেগ আপ্লুত হয়ে পড়ছি, বাবার কথা খুব মনে পড়ছে। বাবা বাংলা পড়াতেন স্কুলে এবং বাবার চাকরি জীবন শেষ হয়নি, তার আগেই বাবা চলে যান। হ্যাঁ, তো সেই বাবা বাংলা পড়েন, বাংলা পড়ান, আমিও বাংলা পড়বো। বাবাকে দেখে বাংলা পড়া শুরু। বাংলা পড়তে 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 মনে হলো বাংলাটাকে আরো গভীরভাবে পড়ার জন্য মনস্তত্ত্বটাকেও আরেকটিবার উল্টে দেখা দরকার। বাংলা সাহিত্যে যে বিভিন্ন আকর, এই আকরগুলো যখন পড়ছি, যখন আমি পদাবলী সাহিত্য পড়ছি, যখন আমি রবীন্দ্রনাথ পড়ছি, মানিক বন্দ্যোপাধ্যায় পড়ছি, বিভূতিভূষণ পড়ছি, এগুলো পড়তে 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 মনে হচ্ছে এর পরতে পরতে মনস্তত্ত্বের নানান চাবিকাঠি লুকিয়ে আছে। তাই এটাকে আরো ভালোভাবে বুঝতে গেলে বোধহয় মনস্তত্ত্বের একটা প্রাতিষ্ঠানিক চর্চা প্রয়োজন। তাই পরবর্তী সময় গবেষণার পাশাপাশি আমার মনস্তত্ত্ব পড়াশোনা শুরু হলো। হ্যাঁ, যেটা এখনো চলছে, এখনো শেষ হয়নি। মনস্তত্ত্ব নিয়ে যখন কাজ করছো, নানান ধরনের মনের মানুষের সঙ্গে সাক্ষাৎ ঘটছে, তাদের মন নিয়ে গবেষণা চলছে, পাশাপাশি তোমার গবেষণার কাজ এবং সেটাও একটা দর্শনের কাজ করছে। এখানে তুমি যেভাবে বললে আমাদের,
তো সবকিছু মিলিয়ে তোমার নিজস্ব কিছু আবিষ্কার, নিজস্ব কিছু সৃষ্টি রয়েছে যেগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। সেই কাজগুলো নিয়ে, সেই লেখাগুলো নিয়ে একটু শুনবো। আমার প্রথম বই বলি তোমার দরবারে আমি একটু দেখাই আমার দর্শক বন্ধুদের। হ্যাঁ। বলি তোমার দরবারে আমার প্রথম বই। এই বইটি আমার বিভিন্ন আখড়া ঘোরার অভিজ্ঞতা থেকে উঠে আসা লেখা। যখন প্রথম আমি আখড়াগুলো ঘুরছি একের পর এক, তখন যে অভিজ্ঞতাগুলো হচ্ছে রাত্রেবেলা ডায়েরিতে লিখে লিখে রাখছি। লিখতে 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 কিছুদিন পর মনে হলো যে এই লেখা শুধু আমার ডায়েরিতে আটকে রাখলে চলবে সে বড় ভুল করা হয়। কারণ যারা এই অভিজ্ঞতার সঙ্গে সরাসরি প্রত্যক্ষভাবে অভিজ্ঞ হতে পারছে না, তাদেরও এই স্বাদটা দেওয়া দরকার। এবং এই লেখা শুধু আমার একার লেখা নয়। তারপর এটা আমি আস্তে আস্তে গড়ে উঠলো সেগুলো। হ্যাঁ, এবং কৃত্তিবাস পত্রিকা এটা ধারাবাহিকভাবে কিছুদিন বেরোয়। আচ্ছা। তারপর এই লেখা গ্রন্থাকারে প্রকাশিত হয়। আচ্ছা, আমরা আজকে কি কিছু শুনতে পারি বলি তোমার দরবারে থেকে? বলি আমাদের এই তোমার দরবারে যদি তো, তুমি কিছু রাখো। বলি তোমার দরবারে তোমার গদ্য গ্রন্থ। আচ্ছা। একদম শুরুর অংশটুকুই তাহলে পড়তে পারি, একদম শুরুর অংশটুকুই বা আমি পড়ে শোনানোর চেষ্টা করছি। বেশ। এটা শুরু হচ্ছে, খুঁজি যারে আসমান জমিন, মনসুর ফকিরের কাছে একদিন, এই গদ্যাংশটির শিরোনাম। বাহ। প্রায় 2 ঘন্টার রাস্তা, কৃষ্ণনগর থেকে গোড়ভাঙা। গাড়ি ছুটছে, মনের ভেতর ভিড় করে রয়েছে স্বপ্ন পূরণের আনন্দ। চারপাশ দেখতে দেখতে মনে করার চেষ্টা করছি যে ঠিক কবে থেকেই স্বপ্নটা লালন করছি। এই স্বপ্ন বুনে দিয়েছিলই বা কে? কোনো এক শ্রাবণ ভেজা জ্যোৎস্নার রাতে আমার মায়ের শরীরে ফুটে উঠেছিল জলজলে রাধা বিন্দু। হ্যারিকেনের আলো ততক্ষণে নিভে গেছে। পালা করে চিৎকার করে চলেছে ক্লান্তিহীন ঝিঝির দল। চুন খসে পড়া ঘরের দেওয়ালে উইপোকার মানচিত্র। বেশ খানিকটা তাড়াহুড়ো করেই সেদিন মাঝরাতে আমার বাবা বেরিয়ে গিয়েছিলেন গ্রামের গাজন মেলার আখড়ায় বাউল শুনতে। বলা বাহুল্য, সেদিনের তাড়াহুড়োরই ফলাফল আমি। মাঝরাতে আমার মায়ের শরীরে টলটল করছে 7 নক্ষত্রের জল, আর তাতে ধীরে ধীরে যুক্ত হচ্ছে অম্ল, পিত্ত, তিক্ত, কষা, লবণাক্ত স্বাদ। বাইরে শেয়ালের ডাক, আর মায়ের ভিতর আনাগোনা করছে আগুন, পানি, বাতাস, মাটির হরেক কিসিমের রুহানিয়াত। বাহ, দুর্ধর্ষ। দুর্ধর্ষ। আমরা সত্যি এক সৃষ্টিতে অন্য এক সৃষ্টির কথা শুনলাম। আর এবারে একটু চলে যাই, তোমার অন্য পেশার সঙ্গে তুমি যুক্ত ছিলে, সংবাদ মাধ্যমে কাজ করেছো। সেখানে প্রবেশ করা কেন? সেখানে কেন বলতে আসলে আমি বারবার নিজের মধ্যে নিজেকে খুঁজতে চেয়েছি নানান রকম ভাবে। আমি একটু লালনকে ধার এটাই তো করে, বেশ ছিলে, মনস্তত্ত্ব, সাহিত্য, লালনকে ধার করে একটু বলবো যে খুঁজি যারে আসমান জমিন, আমারে চিনি না আমি। বা একটু রবীন্দ্রনাথকে ধার করে বলবো যে আপনাকেই জানা আমার ফুরবে না। তো অধ্যাপনা করতে করতে খানিক দিন পর মনে হলো যে এবার একটু পেশা বদল করাই যেতেই পারে। এবং বর্ধমানে আমি অধ্যাপনা করতাম বর্ধমান শহরের একটি কলেজে। আচ্ছা। তারপর আমাকে মনে হলো যে একটু বৃহত্তর জনজীবনের পথে পা বাড়ানো যাক, একটু কলকাতার এই জনস্রোতে একটু গা ভাসানো যাক। তো কলকাতা আসার স্বপ্ন দেখা, কলকাতার বুকে নিজের একটা অস্তিত্ব খুঁজে পাওয়ার চেষ্টা করার জন্যই আমার অন্য জীবিকা বদলের চেষ্টা। এবং তখন আমি একটি সংবাদ মাধ্যমে যুক্ত হই, সংবাদকর্মী হিসেবে কিছুদিন কাজ করি। কিন্তু সংবাদপত্রের যে দৌড়, এই ধরনের চাকরির যে দৈনন্দিনতা এবং যে দীর্ঘ সময়, এই সময়টায় থাকতে 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 আমার মনে হলো আরো বেশি করে মানসিক স্বাস্থ্য নিয়ে পড়াশোনা করাটা জরুরি। আচ্ছা। কারণ এই যে ক্লান্তি, এই যে দ্রুতগামী জীবন, এই ব্যস্ততার ক্লান্তি মানুষকে ভেতর থেকে অনেক সময় একেবারে ভেঙে ফেলে। তো সেই সময় থেকে আমার আরো বেশি করে জোর দিয়ে মনস্তত্ত্ব পাঠ শুরু হলো, মনস্তত্ত্ব চর্চা শুরু হলো। আচ্ছা, মানসিকভাবে কেউ যে অসুস্থ, সেটা সে বুঝবে কি করে যে আমার কারোর কাছে যাওয়া প্রয়োজন বা কথা বলা প্রয়োজন, সেটা সে বুঝবে কিভাবে? এই অসুস্থ শব্দটাকে একটু ভাঙবো। আমার মনে হয় অসুস্থতা শব্দটা এখানে ঠিক প্রযুক্ত হবার মতো নয়। কারণ আমাদের পেট খারাপ করলে, যখন পেট খারাপ করে তখন, বা একটা অন্য ধরনের কিছু সমস্যা হয়, তখন আমরা শারীরিকভাবে অসুস্থ শারীরিকভাবে দুর্বল বলি নিজেকে কখনো কখনো। তো আমি মানসিকভাবে দুর্বল হয়ে উঠছি কখন, সেটা বোঝার জন্য নিজের দিকেই তাকানো প্রয়োজন। যে কখন আমার নিজের দৈনন্দিন কাজগুলো ব্যাহত হচ্ছে, কখন আমার ঘুম থেকে উঠে
ব্রাশটার মধ্যে টুথপেস্টটা লাগিয়ে আর দাঁত মাজতে ইচ্ছে করছে না, আচ্ছা। বা কখন আমি আমার নিজের আত্মবিশ্বাস এতখানি হারিয়ে ফেললাম, আমার প্রিয় মানুষটির সঙ্গেও আমার কথা বলতে ইচ্ছে করছে না, প্রিয় খাবারটি খেতেও ইচ্ছে করছে না, প্রিয় বই পাড়ায় একবার যেতে ইচ্ছে করছে না। এই সময় যদি আমরা একটু জানান দিতে পারি, নিজের খোঁজ একটু নিজে নিতে পারি, তার জন্য প্রয়োজন নিজের কাছে ফেরা। ওই বাউলের দর্শনের কথাতেই বলবো, নিজের কাছে ফেরা, নিজেকে খোঁজা, নিজেকে জানা। আগে যদি আত্মানং বিদ্ধি, নিজেকে জানো, নিজেকে শেখো। জানতে হবে। হ্যাঁ, তো এই নিজেকে জানার মাধ্যমেই বোধহয় সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে খুঁজে যাওয়া পাওয়া যায়। যায়। হ্যাঁ আচ্ছা, তোমার আমার সামনেই বেশ কয়েকটা বই রয়েছে, হ্যাঁ যেটার থেকে তোমার লেখা আমরা শুনলাম হ্যাঁ। কিছুক্ষণ আগে। এছাড়াও তোমার অনেক সৃষ্টি রয়েছে, কবিতার বই তুমি লিখেছো, কাজ করেছো, সাহিত্যে নিয়ে অনেক কাজ করেছো। তো এই যে সৃষ্টিগুলোর সৃষ্টি হলো কিভাবে এবং এর পেছনের যে গল্প, সেটা যদি একটু বলো। প্রথম লেখা। মনস্তত্ত্ব নিয়ে কথা বলছিলাম। আমার একটি মনস্তত্ত্বের উপর বই আছে, মনস্তত্ত্বের সহজ পাঠ ও অন্যান্য। এই বইটিতে আমি লেখার চেষ্টা করেছি ঠিক এই এক্ষুনি আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, যে কখন আমার কাউন্সিলিং প্রয়োজন, আচ্ছা, বা কে কাউন্সিলর এবং কে নন, কার সঙ্গে কথা বলবো, কার সঙ্গে কথা বলবো না। বলবো না, কি বলবো, এই পুরো বিষয়গুলো আমি খুব সহজ ভাষায় লেখার চেষ্টা করেছি আমার এই বইটিতে, একেবারে সহজ বাংলা ভাষায়। আচ্ছা। কারণ আমরা জানি যে মনস্তত্ত্বের যাবতীয় যে কাজ, সেগুলো সবই বিদেশি ভাষায়, পাশ্চাত্যের বিভিন্ন ভাষায় লেখা। বাংলা ভাষায় একেবারে সহজ কথায়, সহজভাবে, সহজ শব্দে এটাকে আমি লেখার চেষ্টা করেছি আচ্ছা। এই বইটিতে। আচ্ছা, যাতে এবং সকলে পড়ে বুঝতে হ্যাঁ, পারে। এবং ইন্টারডিসিপ্লিনারি থেকে যারা আসছেন, আমি নিজেই যেমন আগে বাংলা সাহিত্য পড়েছি, তারপর মনস্তত্ত্ব পড়া শুরু করেছি, সেক্ষেত্রে মনস্তত্ত্ব আমার কাছে একেবারে নতুন একটা সাবজেক্ট ছিল। একই রকম ভাবে অন্যান্য বিষয় থেকে যারা মনস্তত্ত্ব পড়তে আসছেন, তাদের কাছেও তাই। প্রাথমিকভাবে একটি ধারণা গড়ে দেওয়ার জন্যই আমার এই বইটি, আচ্ছা মনস্তত্ত্বের সহজ পাঠ ও অন্যান্য। আচ্ছা। আর এছাড়াও আরেকটি বই আমি দেখাতে চাইবো, বাংলার বাউল ফকির সংস্কৃতি, সাধনা, শিল্প, বিপণন। ঠিক এই আচ্ছা। বইটি দিয়ে, এই কথা দিয়ে আমরা শুরু করেছিলাম আজকে আমাদের আড্ডা, যে শিল্পের পথ ধরে কেমন করে বিপণনের পথে আজকে বাউল হেঁটে গেল, তার একটি সুদীর্ঘ ইতিহাস এবং বিবরণী বলা যায়। আমি এই বইটিতে লেখার চেষ্টা করেছি। একই সঙ্গে এই বইটিতে বেশ কিছু গুণী মানুষের সাক্ষাৎকার রয়েছে, যার মধ্যে অন্যতম হলেন পার্বতী দাস বাউল, মনসুর ফকির, মাকি কাজুমি। এদের সাক্ষাৎকার রয়েছে। একেবারে সাম্প্রতিক সময়ের বাউল শিল্পীর একজন আছেন আমাদের সকলের পরিচিত, তীর্থ ভট্টাচার্যের একটি সাক্ষাৎকার আমি এখানে, লাডলিদা। এটা পুরোটাই গবেষণার সময়? এটা পুরোটাই আমার গবেষণা, পিএইচডির কাজ আমি খুব সাম্প্রতিক সময় শেষ করেছি, তার থেকে অংশ। আচ্ছা, আর আরেকটা দেখছি যে লেখা রয়েছে এবং সেখান থেকে তুমি আমাকে একটা কবিতা পড়ে শোনাচ্ছিলে। হ্যাঁ, সেটা যদি তুমি আরেকটু শোনাও। জানি না, এই লেখা লিখেছিলাম, ফাইলবন্দি হয়ে পড়েছিল, তারপর এই দামোদর পত্রিকায় এই লেখা প্রকাশিত হয়, উজ্জ্বল ঘোষ সম্পাদিত দামোদর পত্রিকা। সেই ৪র্থ বর্ষ, নভেম্বর ২০২৫ সংখ্যায় আজ উজ্জ্বলদা খুব জোর করে এই কবিতাগুলো চেয়ে নেন আমার কাছ থেকে। আমি এটা ১২টা কবিতার একটা সিরিজ, আমি ২ নম্বর কবিতাটি পড়ছি, একটি কবিতা পড়ছি। সাধনা করতে গেলে আগে গুরু চাই বিটি, আমাকে বলেছিল মনসুর। সে কথার অপব্যাখ্যা করে আমি ছুঁয়ে ছুঁয়ে যাই আমার গুরুর জন্মদাগ। সে দাগের অভিসম্পাত দৃশ্যের ভেতর থেকে আমার সাধনার আখর বাড়ি খেয়ে ফেলেছে গোগ্রাসে। নির্বিকার দেখে চলেছি আবারও তৈরি হচ্ছে বিচ্ছেদের অনিবার্য মোকাম। মুর্শেদ, আমি জানি আমার একটিও প্রশ্নের উত্তর আপনার কাছে নেই, কারণ চর্যাপদ বহুদিন আগেই আপনাকে বোবা করে দিয়েছে। বাহ, আসলে আমি বারবার ওই মুর্শেদ এবং এই ধরনের শব্দগুলোর কাছে ফিরে যেতে চাই, এই ধরনের শব্দগুলোর কাছে আশ্রয় পেতে চাই। আমার যাবতীয় যা কিছু আখড়ার মধ্যেই পড়ে আছে। আচ্ছা, মনস্তত্ত্ব নিয়ে যখন কথা হলো এবং তুমি যে লেখাটা পাঠ করে শোনালে, অনেক ক্ষেত্রে কিন্তু এই বাউল একটা দর্শনেরও তো কাজ করে এবং লেখালেখির মাধ্যমেও কিন্তু মনের রোগ সেরে যায় অনেক সময়। তো সেটা কিভাবে রিলেট করা যায়? খুব চমৎকার প্রশ্ন। বাউলের গান আমাদের কেন এত ভালো লাগে? কারণ তার মধ্যে একটা সহজ চলন আছে। সহজ লোকের মতো কে চলিতে পারে আর, যদি জীবনানন্দ ধার করে একটু বলি।
বাউলের দর্শন সহজিয়া দর্শন, যা আমাদের সহজ হতে শেখায়, সহজভাবে কোনো কিছু গ্রহণ করা শেখায়, হ্যাঁ। আমাদের প্রাত্যহিক জীবনচর্যাকে সহজ করার কথা বলে। হুম। তো আজকের জীবনের যাবতীয় যা জটিলতা, বিচ্ছিন্নতাবাদ, একাকিত্ব, সব কিছুর তৈরির কারণ আমাদের সহজ জীবন থেকে সরে যাওয়া। হুম। আজকের জীবনটা সম্ভব নয় আমাদের পক্ষে একটা নিভৃতে একটা গ্রামে এক মাটির কাছাকাছি থাকা। হ্যাঁ। তাই দুটোকে ব্যালেন্স করা প্রয়োজন। কিভাবে আমরা ব্যালেন্স করতে পারি? আমরা যদি রোজ একটু করে লালন শোনা প্র্যাকটিস করি, হুম। আমাদের দৈনন্দিন দিনে আমরা যখন গান শুনছি তখন যদি একটা লালনের গান শুনি, একটা ভবা পাগলার গান শুনি, হুম। তাহলেই আমার মনে হয় এই বাউল দর্শনের সাথে নিজের আত্মদর্শনকে মিলিয়ে ফেলা যায়। বাউল তো একটা যাপন, অনেক কিছু ভাবা অনেকটা সহজ হয়ে যায়। অনেক সহজ হয়ে যায়। আজকালকার যুগে আমরা দেখতে পাচ্ছি বহু শিক্ষা প্রতিষ্ঠানে আত্মহত্যার হার বেড়ে চলেছে এবং পারিবারিক একটা চাপ সৃষ্টি হচ্ছে তাদের উপরে, ছাত্রছাত্রীদের উপরে, এবং তাদের একটা আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হচ্ছে। তাদের মনোবল কিভাবে বাড়ানো যায় বা এই জায়গা থেকে তাদের কিভাবে গাইড করা যায়? প্রথমেই বলবো, এই একদম শুরুতেই আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম যে একেবারে গোড়া থেকে মানসিক স্বাস্থ্য সচেতনতা প্রকল্পগুলো খুব গুরুত্ব দিয়ে দেখা, প্রত্যেকটা স্কুলে কাউন্সিলর যাতে থাকেন তা সেই ব্যবস্থা করা। আরও একটা জায়গা আমার ব্যক্তিগতভাবে খুব মনে হয় যে যারা শিক্ষকতা করছেন তাদেরকে যেমন কিছু বিষয় পড়ে আসতেই হয় শিক্ষকতা করার জন্য, কিছু প্রশিক্ষণ থাকে, সেই প্রশিক্ষণের জায়গায় যদি মানসিক স্বাস্থ্যের কোনো পাঠ্যক্রম শিক্ষক শিক্ষিকাদেরকেও যদি বাধ্যতামূলক করা যায়, তাহলে আমার মনে হয় এই সমস্যার অনেকখানি অবসান করতে পারে। তাহলে তারা প্রাথমিকভাবেই শিক্ষক শিক্ষিকার কাছে কিছুটা সাহায্য পেতে পারে এবং তারাও শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকেও সেই জায়গাটা তৈরি হতে পারে, তারা চিনতে পারেন, বুঝতে পারেন কোন ছাত্রকে বা ছাত্রীকে আলাদা করে আরেকটু দেখতে হতে পারে, একটু অন্যরকম করে যত্ন করতে হতে পারে। আচ্ছা, একইভাবে আমরা দেখছি যে অনেক বয়স্ক মানুষ রয়েছেন যারা একা হয়ে পড়ছেন, তাদের ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছে এবং শহরগুলো বৃদ্ধাশ্রম হয়ে পড়ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাদের পাশে কিভাবে থাকা যায়? দেখুন, আমরা তো আমাদের মতো করে চেষ্টা করছি এবং পাশ্চাত্যের দেশগুলোর দিকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো এক্ষেত্রে সরকারের একটা খুব বড় ভূমিকা আছে, রাষ্ট্রের একটা খুব বড় ভূমিকা রয়েছে সেই পরিকাঠামো তৈরি করা। তো আমরা যদি পরিকাঠামোর দিকে একটু তাকাতে পারি, যদি পরিকাঠামোগুলো উন্নত করতে পারি, তাহলে বিকল্প অনেকটা পরিবর্তন হতে পারে। কিন্তু তোমার একটা লেখা পড়ে আমার মনে হয়েছে যে তুমি বোধহয় গানের সঙ্গেও কিছুটা পরিচিতি লাভ করেছো। ছোটবেলায় যেরকম সবাই গান শেখে আর কি, সেভাবেই। আচ্ছা, এই যে লেখাটার কথা আমি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোন লেখার কথা বলছি, সেটাকে একটু শুনতে পাবো? হ্যাঁ, নিশ্চয়ই। এবং এই প্রসঙ্গে বলবো, এই যে গান আমাদের মনের স্বাস্থ্য ভালো রাখার একটা অন্যতম জায়গা, যেটা পরবর্তী সময় আমি মিউজিক থেরাপি বলতে শিখেছি। কিন্তু আবার পুরনো প্রসঙ্গে যদি ফিরে যাই, যে বাউল আসলে কি, তা তো গানের মাধ্যমে চর্চা শেখায়, থেরাপি। তুমি যেরকম বলে যে বাউল এখনো তোমার জীবনে রয়েছে, চলছে, সেরকম ভাবে প্রসঙ্গ পুরনো হয় না, প্রসঙ্গও চলছে, বাউলের কথা ফিরে আসবে। হ্যাঁ, এই যে বাউল আসলে একটা মিউজিক থেরাপির একটা যেন প্রতিষ্ঠান। গান একটা থেরাপি, আমাদের মনকে ভালো রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা গান শোনা। শব্দ তরঙ্গ আমাদের মনের ভেতরের দোলাগুলোকে প্রবলভাবে বার করতে পারে। মন খারাপের সময় মন খারাপের গান, আনন্দের সময় আনন্দের গান, তুমি দেখবে আমরা খুব ভীষণভাবে রিলেট করতে পারি গানের সঙ্গে। তাই গানের সাথে কবিতার এবং মন ভালো রাখা খারাপ লাগার সংযোগ অবিচ্ছেদ্য। বেশ, আমি কবিতায় ফিরি। একদম। এই কবিতাটি প্রকাশিত হয়েছিল এই শতাব্দীর প্রেমের কবিতা নামক একটি সংকলনে, যার সম্পাদনায় সুনীল গঙ্গোপাধ্যায় এবং দীপক রায়, প্রতিভাস থেকে প্রকাশিত একটি সংকলন। কবিতাটির নাম হচ্ছে যে ধ্রুবপদ দিয়েছ বাঁধি। আচ্ছা। পরমান্ন ভোগ রেঁধেছি রাত্রিকালীন সেবার জন্য, রাত্রির প্রথম প্রহরে স্নান সেরে অপেক্ষায় আছি। তোমার আঙ্গুল প্রথমে মোচড় দিয়ে বুঝে নেবে স্বরগ্রাম, তারপর কোমল নিষাদের সুরে এক হয়ে আসবে চন্দ্রতার এবং সূর্যতার। সমস্ত ঘর জুড়ে গমগম করে বাজবে ইমন কল্যাণ, আলাপে বিস্তারে ছেয়ে যাবে তীব্র মালকোষ, দরবারি কানাড়া, শিবরঞ্জনী। তারপর ধ্রুবপদের রেশটুকু কাটিয়ে ওঠার আগেই নিঃসার হবে দেহ, আর মাদুরের ওপর আলু থালু থান জড়িয়ে আমি আবিষ্কার করব
গমকে গমক তুলে তুমি রেওয়াজ করছো ভৈরব। অনেকটা গল্প করলাম, অনেকটা আড্ডা হলো, তার সঙ্গে আমাদের মনের যে বিষাদগুলো সেখান থেকে কি করে বেরিয়ে আসবো সেই নিয়েও কয়েকটা ছোট ছোট টিপস আমরা জেনে নিলাম অন্তরার কাছ থেকে। এরকমভাবেই আগামী দিনেও বন্ধুর কাছে আবারও ফিরে আসব। সঙ্গে থাকুন। আজ ছিল আমাদের সঙ্গে অতিথি হিসেবে অন্তরা বন্দ্যোপাধ্যায়। তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এবং সকল দর্শক বন্ধুকে বলছি, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অন্যকে সুস্থ রাখুন, সেটা নিয়েও ভাবুন। নমস্কার। নমস্কার। স্বল্প একটু গল্প হলে দিনটা জমে ক্ষীর, শহর থেকে পালিয়ে করি ইনস্টাগ্রামে ভিড়, পায়ে পায়ে কাছে দূরে ব্লগ করি ঘুরে, লক্ষ্য ভেদ করে ফেলি স্বপ্নগুলো জুড়ে। ইউথ আড্ডা, ছুটির আড্ডা, পথে ঘাটে